দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে। দর্শক, চা আমাদের সকলেরই খুবই প্রিয় এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পানীয়, এবং চা ছাড়া বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই দিন শুরু হয় না। সেই চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আমার সাথে দুজন অতিথি এখানে উপস্থিত আছেন, দুজনেই চা শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আমার সাথে আছেন তাহসিন এ চৌধুরী, তিনি চিফ অপারেটিং অফিসার ফিনলে চায়ের, এবং আমার সাথে আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি ম্যানেজিং ডাইরেক্টর ডানকান টি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এখানে যুক্ত হওয়ার জন্য। মোস্তাফিজুর রহমান, আপনার সাথেই আলোচনা শুরু করি। চা শিল্প দীর্ঘদিনের শিল্প। বাংলাদেশ যখন স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার মাসে আছি, তখন স্বাধীনতার সময় চা বাংলাদেশের সবচাইতে বড় রপ্তানি পণ্যর একটি ছিল। বর্তমানেও তখন স্বাধীন হয়েছিল 7 কোটি মানুষ নিয়ে, এখন জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। সবাই তো চা খাওয়া তো খুব একটা কমে নাই। বাংলাদেশের মানুষের চা এখনো 1 নম্বর প্রিয় পানীয়। তো বাংলাদেশে চা শিল্পের বর্তমান পরিস্থিতি। প্রথমে যদি আমি বলি যে চা শিল্পটা, আমার কাছে যেটা মনে হয়, চা শিল্পর যেটা আমাদের একটা একটা সংজ্ঞা বা চা শিল্প সম্পর্কে আমাদের বাংলাদেশে আমাদের প্রশাসনে এবং সাধারণ জনগণের মধ্যে একটা একটা বিরাট একটা অংশ পুরো ব্যাপারটা জানেন না। তা আমি যদি একটু এটার ব্যাকগ্রাউন্ডটা বলি, প্রথম কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট হচ্ছে চা, এবং চাটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট। আমরা যদি বলি চা একটা ড্রিঙ্ক, হট ড্রিঙ্ক, চিপেস্ট ড্রিঙ্ক, এবং তার কম্পিটিটর কারা আমাদের হচ্ছে যে নন অর্গানিক এবং কেমিক্যাল ড্রিঙ্ক, যেটার মধ্যে আপনার চিনি আছে এবং আদার অ্যাডিটিভ আছে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এই পণ্যটার মার্কেট কোথায়। এই পণ্যটার মার্কেট যদি আমি গ্লোবালি বলি, আমাদের কিন্তু বাংলাদেশের এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশেই বিক্রি হচ্ছে। যদিও অনেকে জানে চা একটা রপ্তানি পণ্য, যেটা একসময় ছিল, বাট এখন কিন্তু বিভিন্ন কারণে চা কোনো রপ্তানি হয় না। উল্টো কিছু খুব সামান্য পরিমাণ আমদানি হয়। রপ্তানি যেটা হয় সেটাও খুব সামান্য, 5 লাখ কেজির মতো, যেটা আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়, আমরা এক্সপোর্ট করি। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই উৎপাদনের যে প্রসেসটা, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ম্যানুয়াল লেবার দিয়ে বর্ডার বেল্টে বেশিরভাগ চা বাগানগুলো আছে, এবং সেখানে আমরা এখনও সেই ম্যানুয়ালি 150 বছরের আগে যে আমাদের ব্রিটিশরা করে দিয়ে গেছিলো সেভাবেই হচ্ছে। 4 নাম্বার যেটা, প্রযুক্তিগতভাবে এখনো আমরা আগে যেভাবে করতাম এই 100 বছর ধরে আমরা একইভাবে আছি। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমরা যেই ম্যানুফ্যাকচারিং যেটা করতাম, সেখানে কিছু নতুন মেশিনারিজ এসছে, কিন্তু সেটা হচ্ছে যে ফ্যাক্টরি রিলেটেড, যার কারণে কিন্তু আমাদের প্রোডাকশন অনেক বেড়ে গেছে। তো এখানে যদি বলি যে এটা একটা ক্লোজ মার্কেট, এবং সেখানে আমরা এটা এক্সপোর্ট হচ্ছে না, এবং এটার প্রাইসটা আমাদের ডোমেস্টিক, এবং আমরা যদি এটার মার্কেটের কথা বলি, এটা হচ্ছে প্রডিউসারদের জন্য একমাত্র মার্কেট হচ্ছে অকশন মার্কেট। এখন এইটার ধাপগুলো কি কি, একটা হচ্ছে প্রোডাকশন, যেটা আমরা প্রডিউসার ফিনলে, ডানকান এবং আরও বড় বড় কোম্পানি আছে, ওনারা প্রোডাকশন করেন, সেটা আমরা অকশনে বিক্রি করি। অকশন থেকে দুইভাবে এটা যায়, লুজটি হিসাবে বাজার বায়াররা কিনে, কর্পোরেট বায়াররা ওটাকে কিনে প্যাকেট করে বিক্রি করেন। এবং বাংলাদেশের যে চায়ের বাজার, তার 70% হচ্ছে আপনার হট টি স্টল, 30% হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড কর্পোরেট। তো আমি যদি বলি যে এই বাজারের ভ্যালু কত, সো আমাদের এখানে প্রতি বছর, এখন যদি বলি অন অ্যান অ্যাভারেজ 100 মিলিয়ন কেজি আমরা প্রোডাকশন করি। তার মধ্যে 20% আমাদের নর্থ বেঙ্গলে যে সমতলের চা আমরা বলি, ওনারা প্রোডাকশন করেন। 80% আমরা অর্গানাইজ প্রডিউসার যারা 150 বছর ধরে আছেন তারা করেন, মূলত সিলেট অঞ্চলে এবং কিছুটা চট্টগ্রাম। এনারা করি আমরা 80%-এর মতো প্রোডাকশন, এবং 20% আমাদের নর্থ বেঙ্গলে পঞ্চগড় ওনারা সমতলের চা ওনারা করেন। এই যে চা, এই 100 মিলিয়ন চা যদি অ্যাভারেজ প্রাইস আমরা 250 টাকা পার কেজি ধরি, তাহলে এটা 2,500 কোটি টাকার মার্কেট প্রডিউসার লেভেলে। কিন্তু যখন আমরা এটা আমার কনজিউমার লেভেলে চিন্তা করি, যে হট টি স্টল, বিকজ প্রতি কাপ চায় আমি অন অ্যান অ্যাভারেজ 2.5 গ্রাম চা যদি ধরি, তাহলে এটা কিন্তু লক্ষ কোটি টাকার বাজার। বিকজ সো এইটা হচ্ছে আমি সার্কুলার ইকোনমির একটা রেফারেন্স টানছি। সো আমরা নিঃসন্দেহে, মানে এইটা চা শিল্পকে যদি কেউ চিন্তা করেন, তাহলে তো আর কেউ শুধুমাত্র এটার যে আমরা চা পাতাটা উৎপাদন বা ওইটাকে যে প্রসেস করি সেটাকে চিন্তা করলে হবে না, এর বিপণন এবং এন্ড ইউজার যদি চিন্তা করি, আমার ধারণা যে অন্তত পক্ষে মানে কয়েক লক্ষ মানুষ এটার সাথে জীবিকার সরাসরি সম্পর্ক আছে। কারণ টি স্টলে হয়তো আরো 5টা জিনিস বিক্রি হয়,
কিন্তু মূল বিক্রি আকর্ষণটা। পণ্যটা তো আকর্ষণটা তো হলো চা, কারণ এটা টি স্টল। জি। তো সেইটা তো অন্তত আছে। এবং এইটা আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের একদম দরিদ্রতম মানুষ থেকে শুরু করে একদম উচ্চ ধনীর মানুষ সবাই এটাকে কনজিউম করেন। তাসিন চৌধুরী, মানে বর্তমান পরিস্থিতিতে আমরা যেই বিষয়টি বলছিলেন মোস্তাফিজুর রহমান, যে পুরোটাই তো আমাদের দেশের ভেতরেই আমরা যেটুকু ভোগ করি তার সাথে এটা সম্পর্কিত। রপ্তানি এখন তেমন একটা হয় না, আমদানিও তেমন একটা হয় না, মূলত আমাদের দেশের ভেতরের চাহিদাই এটা পূর্ণ হয়। চাহিদাও তো বাড়ছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, চা খাওয়ার পরিমাণ বাড়ছে। যদি আজ থেকে 20-30 বছর আগে বলতাম, তখন যে একজন সাধারণ রিক্সাওয়ালা বা একজন সাধারণ কৃষক যেই চা খেতেন তার থেকে এখন চা পান করেন না। মানে আমি এখন গ্রামেও কোনো একটা প্রত্যন্ত গ্রামে গেলেও আমি চায়ের একটা দোকান দেখি। তো সুতরাং একেবারে গ্রামের সাধারণ কৃষক হোক, দিনমজুর হোক, তারাও যেমন চা পান করেন, রিক্সাওয়ালাও পান করেন। তো চায়ের এই টোটাল মানে যে কনজাম্পশন আছে, ভোগটা আছে, বা এটার যে বিক্রি আছে, এই মার্কেটটার মানে প্রসপেক্ট সামনের দিনে কতখানি দেখেন? এই চা ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম আপনার ঐতিহ্যবাহী শিল্প। এটা প্রায় 150 বছর ধরে এখানে এক্সিস্ট করছে, এবং আমরা আশা করি যে এই শিল্প এবং চা আরও যুগ যুগ ধরে চলবে। না, নিশ্চয়ই, জি। তো কোনো সন্দেহ নেই। এবং চা আপনার একটা অর্গানিক, 100% অর্গানিক, এবং চা প্রসেসে এক ফোঁটা কেমিক্যালস কোথাও কোনো স্টেজে ব্যবহার করা হয় না। এবং চা একটা বিস্ময়কর পানীয় বলা হয় এটাকে, যেটা না, আমি ইতিহাস যদি আপনি টানেন, চায়ের উৎপত্তি যেখানে চীনে হয়েছিল ওষুধ হিসেবে জি জি ওষুধ এসেছিল, এবং তারপরে এটাকে দৈনন্দিন পানীয় হিসেবে আসছে। জি। তো এক কাপ চায়ে আসলে একেবারেই যদি আমি বলি যে দিন মজুর থেকে শুরু করে একেবারে যারা কর্পোরেট অফিসে বসেন, সবারই কিন্তু আপনার নার্ভাস সিস্টেমে এক কাপ চায়ের একটা এফেক্ট থেকে যায়। ওই জন্যই আপনার চায়ের যে চাহিদা আমরা মনে করি যে এটা কখনো কমার কথা না। এখন বর্তমান যে পরিস্থিতি, এটা একটা আমি মনে করি যে এটা একটা ভালো আমাদের জন্য। আপনারা মোট কতজন উৎপাদক এখানে আছেন, বা এটার বিপণনে কতগুলো কোম্পানি কাজ করছে? বাংলাদেশ চা সংসদের একটা হিসাব দিই, আমাদের 165টা চা বাগান রয়েছে যারা আপনার অর্গানাইজ সেক্টর, বিশেষ করে গ্রেটার সিলেট এবং চট্টগ্রামের কিছু বাগান। আর এই যে 103 মিলিয়ন ছিল আমাদের 2023-এ আমাদের দেশের রেকর্ড উৎপাদন। 103 মিলিয়নের মধ্যে আপনার 25 মিলিয়নের মতো আসছে আমাদের উত্তরবঙ্গের যে নতুন চা যেগুলো আসছে সমতল ভূমিতে, এগুলা মেইনলি আপনার স্মল গ্রোয়ার্স দ্বারা উৎপাদিত। আর বাকি চাটা কিন্তু এই আপনার আমরা যেটা বলি, এবং যেটা আমরা সাধারণভাবে সাধারণ চা বাগান হিসাবে যেটা বলি, ওখান থেকে আসছে। আর এখানে যেটা হচ্ছে যে আমাদের 100 মিলিয়ন উৎপাদন, এবং আমরা আসলে আমাদের খুব বেশি সারপ্লাস চা আমাদের নাই, এবং আমাদের যে ওই জন্যই কিন্তু আমরা আমাদের চা নিয়ে আমরা রপ্তানিতে যেতে পারছি না। তো আমাদের দেশের যে চাহিদা, ওই চাহিদা আমাদের যে হিসাব, ওটাতে দেখা যাচ্ছে 85 থেকে 90 মিলিয়ন কেজি চা কিন্তু আমাদের দেশেই আমাদের নিজেদের এই কনজামশনে লাগে। তো এর মধ্যে এখন যেটা আমরা দেখছি যে একসময় পাইকারি দোকানদাররা ছিলেন যারা আপনার বাজার বায়ার বলে, ওনারা কিন্তু এই সরাসরি অকশন থেকে চা কিনে ওনারা আবার বিভিন্ন ক্রেতার কাছে পৌঁছাতেন। তো এখন যেহেতু আপনার ইকোনমি চেঞ্জ হয়ে গেছে, এখন কর্পোরেট হাউসগুলা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল নিচ্ছে আমাদের, মানে এখন বড় কোম্পানি তৈরি হচ্ছে বিপণনের ক্ষেত্রে। তো আমরা যেটা দেখি যে বড় কোম্পানির মধ্যে আপনার ইস্পাহানি সবচেয়ে বড়, আপনার এই আমাদের লোকাল বা হিসাবে বিপণনকারী হিসেবে। জি। তারপরে আবুল খায়ের সিলন টি যেটা, তারপরে ম্যাগনা, তারপরে এইচআরসি, অন্তত 5-7টা কোম্পানি আছে। জি 5-7টা যারা বড় আর ভেরি জায়ান্ট। ছোট ছোট হয়তো আরো আছে, এর মধ্যে ফিনলে চাও একটা অন্যতম। হ্যাঁ, আপনার নিজের যে জি, আমরা নিজেদের চা আমরা নিজেরা প্যাক করি বাগানে, এবং ওই জন্য বলি যে বাগানের চা বাগানে প্যাক করা হয়। মানে এখনকার যেই বাজার ব্যবস্থা আছে, সেই বাজার ব্যবস্থার ভিতরে চায়ের মানে মূল প্রসপেক্টটা বা ভবিষ্যৎটা কেমন ভাবে দেখছেন আপনারা? মানে এই মার্কেট কি বড় হবে কিনা, সামনে উৎপাদন বাড়বে কিনা, আপনারা কি ধরনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দেখেন এখন?
চায়ের উৎপাদন তো বাড়ছে, অনস্বীকার্য। এটা তো যেখানে আপনার 71 বা আমাদের স্বাধীনতার পরে যেখানে আপনার 14 মিলিয়ন উৎপাদন ছিল, এটা 2023-এ এসে আপনার 103 মিলিয়ন, আমরা 100 মিলিয়ন ক্রস করেছি। এবং নতুন নতুন চা বাগানগুলা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, চা উৎপাদন কিন্তু বাড়ছে। এবং সেই সাথে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা, মানে আমাদের যদি ইকোনমি বেটার হয়, ইকোনমি যদি চলমান থাকে দেশে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের চায়ের আপনার চাহিদাও বাড়বে, সামনের দিকে বাড়বে। বাড়বে। এটার কোনো আপনার ইয়ে নেই। হ্যাঁ, আমি একটা ছোট বিরতিতে যাই। বিরতির পর আমরা বাগান, চা শিল্পের যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আমরা চা শিল্প নিয়ে আজকে কথা বলছি, চা শিল্পের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কথা বলছি। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবে। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30 চায়ের শিল্পের এই যে প্রেক্ষাপটটা আপনি বললেন যে এখন মূলত যেটা এক সময় বড় রপ্তানি পণ্য বাংলাদেশের ছিল, এটা এখন মূলত দেশের ভেতরে চাহিদাই তৈরি করছে। এবং মানে আমাদের দেশের চাহিদা বেড়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ বেড়েছে, সুতরাং হয়তো আমার জনসংখ্যা দ্বিগুণ আড়াই গুণ হয়েছে, আবার উৎপাদনও হয়তো 8 গুণ 9 গুণ বেড়েছে। সুতরাং সেইটা তো আছে, কিন্তু চা শিল্পের মানে বিভিন্ন সময় তো অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি শুনি। এবং এটার সামনের দিনে যদি আমি আরও ইনভেস্টমেন্ট বাড়াতে চাই, এখানে যদি আরও উৎপাদন বাড়ানোর কথা বলি, আমাদের তো জমি আর অনেক বাড়বে না। এর ভেতরে এই চ্যালেঞ্জগুলো কি আছে যেটা মোকাবেলা করে সামনের দিনে উৎপাদনশীলতা বাড়াতে হবে? প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে যেই কনজিউমার যারা আছেন ওনারা কিন্তু স্বাধীনতার পরে আমাদের উৎপাদন খুব কম ছিল, 10 মিলিয়নেরও কম ছিল। সেখান থেকে এটা প্রায় 100 মিলিয়নের মতো হয়ে যাচ্ছে বছরে। তো কনজিউমারের টেস্টটা কিন্তু ইমপ্রুভ করেছে। তো এবং সময়ের সাথে সাথে এখন লোকজন ভালো চা খারাপ চা এটা কিন্তু বুঝতে পারছে। এবং বিভিন্ন ধরনের চা খান, মানে আমরা যখন আগে ছিলাম যে একই রকমই চা, জি, জি। এখন তো বিভিন্ন ফ্লেভার আছে, বিভিন্ন ধরনের চায়ের কোয়ালিটি আছে। জি, জি। এবং তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা যারা প্রোডিউসার আছি, আমরা কিন্তু আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছি এবং আমাদের ইনভেস্টমেন্টও করেছি সেভাবে। তবে কথা থেকে যায় যে আমাদের এখানে কিন্তু সব হচ্ছে সিটিসি চা। চায়ের কিন্তু আমি যদি আন্তর্জাতিক মান বলি, ভেঙে বলতে সিটিসি হচ্ছে আমাদের ব্ল্যাক টি যেটা আমরা বলি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। একটা হচ্ছে অর্থোডক্স, একটা হচ্ছে সিটিসি, আর একটা হচ্ছে আপনার কম্বিনেশন অর্থোডক্স প্লাস রোটোরভেন, যেটা অনেক জায়গাতে করে। তো এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস। সো গ্রিন টি একটা, গ্রিন টি একটা আছে। তো গ্রিন টির বাজারটা আমাদের এখানে যদি আমাদের ফিনলে কোম্পানি ইনভেস্ট করেছেন, ওখানে আমাদের এনটিসি টি বোর্ড ইনভেস্ট করেছেন, বাট সে বাজারটা এখনো ওইভাবে বাড়ে নাই। এখনও কিন্তু আমাদের যে বেসিক ব্ল্যাক টি সেটা আছে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে পার ডে পার ক্যাপিটা কনজাম্পশন এখনও কিন্তু বাংলাদেশে অনেক কম, 0.65 কাপ পার ডে পার ক্যাপিটা। এটা হচ্ছে 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস যেটা, আমাদের এখানে কিন্তু আমাদের যেই আমরা বলি যে আমাদের প্রোডাকশন কিন্তু আমাদের ইল্ড যেটাকে বলি, আমাদের ইল্ড পার হেক্টর, মানে প্রতি হেক্টরে কত কেজি চা, সেটা কিন্তু পৃথিবীর মধ্যে একদম সর্বনিম্নতম পর্যায়ে আমাদের আছে। তার মানে তো একটা উৎপাদনশীলতা বাড়ানোর স্কোপ তো একটা আছে। এখন উৎপাদনশীলতা যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু আমাদের সারপ্লাস প্রোডাকশন হয়ে যাবে, যেটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট তখনই হবে যখন আমরা প্রাইস কম্পিটিটিভ হব। প্রাইস কম্পিটিটিভ তখনই হবে যখন আমাদের কস্ট অফ প্রোডাকশন কমবে। এই মুহূর্তে আমাদের কস্ট অফ প্রোডাকশনের একটা 2টা বড় অন্তরায় আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের লেবার কস্ট। সো আমাদের টোটাল কস্ট অফ প্রোডাকশনের 75% হচ্ছে লেবার ওয়েজেস অ্যান্ড স্টাফ স্যালারিজ। এবং আমাদের কিন্তু যে আমাদের যে জনসংখ্যা, শ্রমিক, তারা কিন্তু একটা ইউনিক প্যাটার্নের, বিকজ ওনাদেরকে আমরা জেনারেশন আফটার জেনারেশন এমপ্লয়মেন্ট দিই। সো আমাদের যারা পার্মানেন্ট ওয়ার্কার, আমাদের কাজ থাকুক বা না থাকুক, ওনাদের কিন্তু আমাদেরকে পেমেন্ট করেই যেতে হবে। আমার যদি এক্সপোর্ট মার্কেটের কথা বলি, এইখানে আপনার অন্যান্য দেশের ভেতরে যদি আমি তুলনা করি, কারণ সেই হিসাবে ধরেন আমার কম্পিটিটর এখন আছেন যে শ্রীলঙ্কা অনেক বড় রপ্তানি করছেন, ভারত রপ্তানি করছেন, চীন রপ্তানি করছেন।
তো তাদের সাথে আমার মানে এই প্রোডাকশন স্ট্রাকচারের ভেতরে বা জি। শিল্পের স্ট্রাকচারের ভিতরে কোনো পার্থক্য আছে? একটা বড় পার্থক্য আছে। ওইখানে যেমন শ্রীলঙ্কা, আমি কয়েকদিন আগে শ্রীলঙ্কা গিয়েছিলাম অফিসের কাজে, দেখে আসলাম। ওনারা 300 মিলিয়ন কেজি ওনারা প্রোডাকশন করেন এবং মেজরিটি এক্সপোর্ট করেন। এবং ওনাদের একটা বড় স্ট্রেংথ হচ্ছে এক্সপোর্ট মার্কেটে কাস্টমার কনজিউমার ডিমান্ডকে সামনে রেখে ওনাদের প্রোডাকশন এবং ওনাদের যেই ডাইভার্সিফিকেশন এবং ভ্যারাইটিসগুলো ওনারা সেভাবে করেছেন। এবং ওনাদের যে নিজস্ব ব্র্যান্ড, আমাদের কিন্তু ব্র্যান্ড নাই। আমাদের যে ব্র্যান্ডগুলো সেগুলো হচ্ছে ডোমেস্টিক ব্র্যান্ড। গ্লোবাল ব্র্যান্ডও আমাদের নাই, ভ্যালুয়েটেড কোনো প্রোডাক্টও নাই। সো আমি ভ্যালুয়েটেশনের কথা যদি বলি, হোটেল চেইনগুলোতে বেশ কিছু ব্র্যান্ড, যেমন ডিলমা একটা পপুলার ব্র্যান্ড, এরকম কিন্তু অনেক ব্র্যান্ড আছে। আমাদের কিন্তু সেরকম কোনো ব্র্যান্ড নাই যেটা আমরা গ্লোবাল স্টেজে কম্পিট করতে পারি। আমাদের ফিউচার হচ্ছে সেখানে, যে আমরা যদি আমাদের এখানে ইল পার হেক্টর যদি বাড়াতে পারি, আমাদের ডোমেস্টিক কনজাম্পশনের পরে একটা অংশ যদি আমরা এক্সপোর্ট করতে চাই, কোনো একটা প্ল্যাটফর্মে আমাকে এক্সপোর্ট করতে হবে। আমি এই কথাটা আপনার নিলাম যে আমি তিনটি জিনিস তাসিন চৌধুরী মুস্তাফিজুর রহমান যা বলেছেন তার মধ্যে আমি একটা দেখছি যে উৎপাদনশীলতা বাড়ানোর কথা বলছেন এবং তার জন্য আধুনিকায়নের প্রয়োজন আছে শিল্পে। দ্বিতীয় আমি ওনার কাছ থেকে নিলাম হলো সেটা হলো যে ওনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছেন, এটার উইদিন টি অ্যান্ড এটার ভেতরে। এবং তিন হলো যদি রপ্তানি বাড়াতে চান তাহলে ব্র্যান্ড তৈরি করা একটা বড়। শ্রীলঙ্কার কথা বলছিলেন, দিলমা চা, আমি প্রথম দিলমা চা জেনেছি যখন শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে দিলমা চা স্পন্সর করা শুরু করলো এবং পরবর্তীতে মানে সেটা এখন একটা ব্র্যান্ড হিসেবে আমরাও ভালো করে চিনি। তো অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এইটা তো একটা বড় জায়গা। তো মানে বাংলাদেশের চা শিল্পে আপনাদের মানে যে কোম্পানি আছে সেখানে যদি চিন্তা করি, একটা মানে সবচাইতে পুরাতন কোম্পানিগুলোর একটা এবং ইউনিক, আপনি যেটা বলছিলেন যে আপনারা উৎপাদনও করেন এবং সাথে রিটেল মার্কেটিংও করেন। তো চ্যালেঞ্জগুলো কি থেকে যাচ্ছে এই উৎপাদনশীলতা, তারপরে যদি ডাইভার্সিফিকেশন বলে বহুমুখী করা এবং মার্কেটিং, এই তিনটা জায়গায় কোথায় চ্যালেঞ্জ দেখেন? আমাদের যে প্লান্টেশন ছিল, আমাদের যে আপনার আমি যদি গড় উৎপাদন বলি, ইল পার হেক্টর বা একর প্রতি ফলন বলি, এইটা এবং আমাদের যে কস্ট প্রোডাকশন ছিল, এগুলা সব মিলে কিন্তু আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম তখন কিন্তু আমাদের উৎপাদিত চাটা, পুরা চাটা কিন্তু পশ্চিম পাকিস্তানে আপনার 80% চা আপনার অ্যাবজর্ব করতো। আফটার লিবারেশন বা আমাদের স্বাধীনতার পর যখন আমরা শুরু করলাম, তখন কিন্তু আমরা 80 সালের দিকে কিন্তু আমরা প্রচুর চা আপনার এই তখন সিএসএসআর ছিল, আপনার রাশিয়া ছিল, রাশিয়াতে রপ্তানি হতো এবং আমরা খুব অল্প পরিমাণ চা আমরা নিজেরা আপনার কনজিউম করতাম। বাট ধীরে ধীরে যখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হলো, আমাদের ইকোনমি বড় হলো, আমাদের জনসংখ্যা বাড়লো, এখন দেখা যাচ্ছে যে আমাদের চা আমরাই নিজেরা খাচ্ছি। তো এই জন্য কিন্তু আমি অ্যাজ এ প্রডিউসার আমি কিন্তু ওই জায়গায় যাই নাই যে আমাকে ওই চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত মোকাবেলা করতে হয়নি। আমি যদি এখন আমরা জিজ্ঞেস করি, কারণ উনি যেটা বলছিলেন যে আমরা মূলত ব্ল্যাক টি যেটা এটাই উৎপাদন করে, এটা আমার দেশের মার্কেটের কনজিউমারদের যে চয়েস, আমরা এখনো চাটাকে ধরেন দুধ চা করে একটু কড়া জাল দিয়ে চা খাই, ফলে ব্ল্যাক টিটাই হয়তো আমাদের এখানে মূলত আছে 99% আমরা ব্ল্যাক টি করছি, তাই না? কিন্তু চায়ের তো ধরেন আমি যদি চীনের দিকে তাকাই, আমি যদি ভারতের দিকে তাকাই, আমি যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, ওখানে চায়ের অনেক ধরনের ভ্যারাইটি আছে, তারা বিভিন্ন ধরনের ফ্লেভার টি তৈরি করেন। ফলে সেই আমাদের দেশে শুধুমাত্র এখন অন্য ধরনের চা বলতে শুধু আমরা বুঝি গ্রিন টি আর হয়তো ব্ল্যাক টির ভিতরে আমি হয়তো বলি যে একটু আদা লেবু দিয়ে খাওয়া চা। চায়ের তো একটা বড় মানে মার্কেটই আছে। এই ডাইভার্সিফিকেশনের দায়িত্বটা আসলে কার? মানে ভোক্তাকে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া যে আরো অনেক ধরনের চা হতে পারে, চায়ের পণ্য হতে পারে, এটা কি মানে কোম্পানিগুলো আগে প্রথম আসবে না ভোক্তারা আগে ওই জায়গায় যাবেন, তখন কোম্পানিরা মানে ওই জায়গায় যাবেন? আমরা যেটাকে বলি ক্লাসিক চিকেন অ্যান্ড এগ প্রবলেম হয়ে যাচ্ছে কিনা? কিন্তু আমরা যারা প্রডিউসার আছি, এই দায়িত্বটা আমাদের ভোক্তাদেরকে আমরা আপনাদের ডাইভার্সিফাই প্রোডাক্ট নিয়ে আমাদেরকে যেতে লাগবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমি যে কথাটা আগে বলছিলাম যে আসলে আমরা এত সেফ একটা মার্কেটে ছিলাম যে আমি উৎপাদন করছি, আমার চাটা আমি অকশনে দিচ্ছি, আমার বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু 2019-এর পরে বিশেষ করে কোভিড সময় থেকে কিন্তু আমাদের বর্তমান যে আমরা প্রচণ্ড একটা আপনার আনসার্টেন অবস্থার মধ্যে
এই যে চায়ের ভিতরটাকে আছে। বাংলাদেশের চাটা যাচ্ছে। হুম। এরপরে এখন কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলা কোম্পানি কিন্তু আপনার এই যে অর্থোডক্স করার চিন্তা ভাবনা করছে। আগে যেখানে আমি যতটুকু জানতাম যে ফিনলেই শুধু আপনার অর্থোডক্স গ্রিন টি করতো, এবং আমরা 3 থেকে 4 লাখ কেজি অর্থোডক্স গ্রিন টি করতাম। এটা পুরো মার্কেটটাই কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানে চলে যেত। কিন্তু এখন আমরা যেটা দেখছি গত 1-1.5 বছর 2 বছর থেকে আপনার টি বোর্ডও কিন্তু একটা গ্রিন টি ফ্যাক্টরি আপনার এস্টাবলিশ করেছেন, এই যে চাইনিজ গ্রিন টি। তারপরে আপনার আরো ছোট ছোট 2টা 3টা 4টা কোম্পানি আসছেন যারা কিন্তু নতুন সেট আপে হয়তো বা আগামী বছর 2-1-এর মধ্যে আসবে। তা এবং আমরাও কিন্তু আমাদের গ্রিন টির সাথে আমরা এখন অর্থোডক্স টিটা চিন্তা ভাবনা করছি। কারণ আমরা যদি হিসাব করে দেখি পৃথিবীর যে টোটাল চা উৎপাদন হয় এর মধ্যে আপনার মোর দেন 60% চা কিন্তু আপনার অর্থোডক্স চা, যেটা আমরা অর্থোডক্স চা আসলে মানে দর্শকদের জন্য সহজ করে বলেন অর্থোডক্স চা আর মানে আচ্ছা আমরা যে চা খাই আমরা যে চাটা খাই এটা ফার্মেন্টেশন হয়। আচ্ছা, আমি যে গ্রিন লিফটা আপনার প্লাগ করার পরে ওইটাকে আমরা উইদারিং করে এটাকে আমরা সিটিসি যে আমার শুকিয়ে আমরা পুরো শুকানো না, এটা আপনার এই যে 60% উইদারিং করে 65% উইদারিং করে 65% আপনার শুকানো হয়, বাকিটা দিয়ে তারপরে কাটতে হয় এটাকে সিটিসি কাটিং, টিয়ারিং অ্যান্ড কার্লিং। আচ্ছা, ওটা করে আপনার ওই সেকেন্ড স্টেজটা হলো আপনার ফার্মেন্টেশন, যেখানে আপনার ব্ল্যাক টি যে কালো চা যেটা আমরা খাই এটার মেইন ক্যারেক্টারিস্টিকটা ওই জায়গায় কিন্তু গ্রো করে। সো এখন আপনি বলছেন যে এইটা না করে যে গ্রিন টি যেটা আমরা ধরেন একরকম বুঝি, অর্থোডক্স চাটা কিন্তু আপনার খুব ফাইন প্লাকিং করতে হয়। আচ্ছা, এবং ফাইন প্লাকিং করে অর্থোডক্স চায়ে আপনার অল্প করে আপনার উইদারিং করতে হয়, আচ্ছা, তারপরে এটাকে একটু রোল করতে হয় টেবিলের মধ্যে রোলিং করে, তারপরে হয়তো বা সিটিসি দিয়ে আপনার হালকা করে নিয়ে যায়, যাতে আপনার এটা গ্রিন টি এবং ব্ল্যাক টির মাঝামাঝি একটা জায়গাতে ইয়ে করে, এবং তার লিকারটা অনেক ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো এইটাই কিন্তু সারা দুনিয়াতে, এই যে আপনার শ্রীলঙ্কাতে যে 300 মিলিয়ন চা হয় এর মধ্যে আপনার 250 মিলিয়ন চা কিন্তু আপনার অর্থোডক্স হয়। ইন্ডিয়াতে যে আপনার প্রায় 100 মিলিয়ন চা ইন্ডিয়া আপনার ইয়ে করে এক্সপোর্ট করে, ওইটা কিন্তু 100% আপনার এই যে অর্থোডক্স চা হিসেবে এক্সপোর্ট হচ্ছে। তার মানে গ্রিন টি এক ধরনের অর্থোডক্স টি না, গ্রিন টি আর অর্থোডক্স, গ্রিন টিটা হলো আপনি যখন লিকার নিচ্ছেন তখন কিন্তু একটা ইয়ালিশ ভাব আসছে, ওইখানে কোনো আপনার ফার্মেন্টেশনই হচ্ছে না। আচ্ছা, একটা সবুজ পাতাকে আপনি ওইভাবে রেখে স্টিমিং করে, আপনি গ্রিন টিটা প্রসেসটা হচ্ছে আপনি প্লাকিং করার পরে স্টিমিং করতে হবে, সো দ্যাট সে যাতে ওখানের মধ্যে আর কোনো আপনার ফার্মেন্টেশন না হয়। তো আমি তাসিম চৌধুরী যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তার মানে আপনারা দুজনেই মনে করেন যে আমাদের চায়ের বাজারকে আরো পণ্য বহুমুখীকরণের সুযোগটা রয়েছে? অবশ্যই অবশ্যই, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে এন্টারপ্রেনাররা আছেন, আমরা প্রায় 150 বছরে যে ডানকান ব্রাদার্স, ফিনলে বা আরও যে কোম্পানিগুলো আছেন, এগুলা 100 বছর ধরে কর্পোরেট কালচারের একটা আপনার কোম্পানি, এবং আমরা এই চ্যালেঞ্জ অবশ্যই আমরা ফেস করতে পারবো, এবং আমরা মনে করি যে আমাদের চা নিয়ে আমরা বিশ্ববাজারে যাব নিশ্চিতভাবে। জি জি, আমি আর একটু বলতে চাচ্ছিলাম, আমার যেটা আর আমার ব্যক্তিগত আরেকটা মতামত, যেটা আমাদের যে বাংলাদেশে যে ইকোনমি, আমাদের যে টি ড্রিঙ্কার, এই ড্রিঙ্কিং হ্যাবিটটা ডিফারেন্ট দ্যান আদার্স বিকজ অফ দ্য ইকোনমি। আমরা কিন্তু অলওয়েজ উই ড্রিঙ্ক টি অন দ্য গো, মানে আমাদের যে রিক্সা চালক চা খাচ্ছেন রাস্তায়, উনি খাচ্ছেন কখন, ওনার ব্রেক টাইমে, এবং ব্রেক টাইম কিন্তু ওনার ডিফাইন না, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। অফিসও আমরা খাচ্ছি খুব তাড়াহুড়ো করে, কিন্তু যখন আমাদের ইকোনমি মানে আমাদের ফিউচারটা খুব ব্রাইট, এই জন্য বলবো যে চাটা যে একটা ন্যাচারাল এবং অর্গানিক ড্রিঙ্ক, এটা যখন আমাদের ইয়াং জেনারেশন বুঝবে, ওরা কিন্তু চায়ের দিকে আরও বেশি ঝুঁকবে। এখন কিন্তু অনেকেই কফির দিকে যাচ্ছে, কফির সাথে কফি মেট, তারপরে মিল্ক মিলে, তো এইগুলোর থেকে সরে এসে চাতে আসবে। এবং আরেকটা জিনিস, যেটা গরম পানি খাওয়া, চায়নাতে যদি যান এবং যে কোনো জায়গায় যান, এবং শ্রীলঙ্কার হোটেলে আমি দেখলাম সব গরম পানি দিচ্ছে। সো ওয়ার্ম ওয়াটার ইজ গুড ফর হেলথ। তো যখনই ওয়ার্ম ওয়াটার, ওয়াই নট উইথ দ্য টি। তো যখন এই জিনিসটা চলে আসবে, আপনি দেখবেন চায়নাতে কিন্তু এখনও সবাই কিন্তু ওই আপনার থার্মেক্স যে কন্টেনার আছে ওর মধ্যে চা দিয়ে খায়। আমি নিজে যেমন গেছি যে ওখানকার যে কোনো প্রোগ্রামে আপনি ওই চা দেওয়া থাকে, ওই চা পাতাটা সরানো হয় না, ওটাতেই বারবার গরম পানি, কন্টিনিউয়াস পানি, ওইটাকে তারা নিচ্ছে পানি খাওয়ার মতন করে, অল্প অল্প করে। সুতরাং আমি জানতে চাবো, একটা বিরতিতে যাই, জানতে চাবো যে এই শিল্পকে এগিয়ে নিতে হলে সামনের দিনে আমাদের কি ধরনের
মানে প্রণোদনা দরকার হবে, কি ধরনের নীতি সহায়তা দরকার হবে। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বের শেষ ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ আলোচনা করছিলাম চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে। আমার সাথে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন তাহসিন চৌধুরী, তিনি ফিনলে টি কোম্পানি থেকে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি ডানকান ব্রাদার্স লিমিটেডের পক্ষ থেকে। চা শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, এই বিষয়ে আপনারা দুজনে একমত হয়েছেন, কিন্তু শিল্পের বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলেছেন। উৎপাদনশীলতা বাড়াতে হবে, পণ্য বহির্মুখীকরণ দরকার হবে, আধুনিকায়নের প্রয়োজন আছে। কি ধরনের নীতি সহায়তার আপনারা চান? এটা আপনারা মানে কোন ধরনের জায়গাগুলোতে সামনে সরকার আসছে, সেই সরকার কোথায় ফোকাস করবে? আমরা চা শিল্প নিয়ে গত 4-5 বছর ধরে অনেক ধরনের আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো কিন্তু দুইটা ভাগে হচ্ছে, একটা হচ্ছে শ্রমিক ভাগ আর একটা হচ্ছে মালিক ভাগ। আমার মনে হয় যে চা শিল্পকে যদি আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই, তাহলে আমাদেরকে একটা ইনক্লুসিভ চিন্তা করতে হবে, মানে দুটোকে সমন্বিত চিন্তা। এবং আমরা চাই, আমরা যারা প্রডিউসার, আমরা চাই যে আমাদের যারা ওয়ার্কার আছে, শ্রমিক আছেন, তারা কিন্তু আমাদের দেশেরই মানুষ। যদিও তারা ভিন্ন দেশ থেকে মাইগ্রেটেড একটা পপুলেশন, কিন্তু অনেক বছর আগে, এখন তারা আমাদেরই অংশ, আমাদের অংশ। এবং আমরা খুবই চাই যে তারা আমাদের অনেক ভালো করুক এবং অনেক ভালো একটা, বিকজ ওদের যে নেক্সট জেনারেশন যারা আছেন ওনারা কিন্তু অনেক ট্যালেন্টেড, এবং এই ট্যালেন্টটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি। তবে আমাদের 2-3টা চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যখনই বলবো উৎপাদনশীলতা, তখনই কিন্তু আমরা প্রোডাক্টিভিটি বলবো। তার মানে হচ্ছে যে লেস নাম্বার অফ পিপল দিয়ে আমি মোর প্রোডাকশন করব। এখন লেস নাম্বার অফ পিপলে যাওয়ার কিন্তু আমার সুযোগ নাই, বিকজ আমাদের এই জনশক্তিকে পার্মানেন্ট ওয়ার্কার বলি, এদেরকে আমাকে রাখতেই হচ্ছে, বেতন দিতেই হচ্ছে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, অল্টারনেট রেভিনিউ স্ট্রিম। সো ওনারা ওখানেই থাকবেন, কাজ করবেন, চায়ের জন্য যতটুকু দরকার আমরা করব, বাকি জনশক্তিকে আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডাইভার্সিফাই। বিকল্প ব্যবস্থার কথা বলতে কি বোঝায়? বিকল্প ব্যবস্থার জন্য বলছি যে আমাদের এখানে ফর এক্সাম্পল আমরা চা ছাড়া কোনো কিছু প্রোডাকশন করতে পারি না। আমাকে এখানে যদি হাই ভ্যালু ক্রপ যদি করা যায়, সেখানে আমরা কিছু জনশক্তি আমরা ওখানে নিয়োগ করতে পারবো। আমরা যদি ইকো ট্যুরিজম বলি, আমরা যদি আমাদের সোলার বলি, অথবা আমরা কমার্শিয়াল আদার এগ্রো বলি, অর ইভেন পোলট্রি যদি বলি, বিকজ আমাদের এখানে কিন্তু প্রোটিনের একটা সাপ্লাই সোর্স হচ্ছে পোলট্রি। সো আমাদের যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডের ইউসেজের জন্য, যেমন অনেক দেশেই এটা করছে, সেই ব্যবস্থাটা আপনারা কেন করছেন? যেমন ট্যুরিজমের বিষয়, এখন তো বাংলাদেশে বিভিন্ন ধরনের ট্যুরিজমের বিস্তার ঘটছে, এবং সিলেট ধরেন ফর এক্সাম্পল খুবই পপুলার ডেস্টিনেশন হতে পারে, চা বাগানে এমনিও মানুষ ঘুরতে যায়। তো সেইটাকে কেন্দ্র করে ট্যুরিজমকে আরো বিস্তার করা যায় কিনা? এটা পলিসি সাপোর্ট লাগবে, বিকজ আমাদের ভূমি ব্যবহার, আমাদের যে লিজ এগ্রিমেন্ট আছে, সেটা দিয়ে শুধু চা চাষ
ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নাই। সো আমাদের পলিসি সাপোর্টটা জরুরি, এবং আমরা যদি 10 বছর পরে শিল্পটাকে কোথায় দেখতে চাই, মানে আমরা কিন্তু সবসময় আলোচনা করি বর্তমান এবং অতীত নিয়ে, বাট আমরা যদি 10 বছর পরে এই শিল্পে আমাদের মালিককে কোথায় দেখতে চাই, শ্রমিককে কোথায় দেখতে চাই, ইভেন আমাদের একটা নেক্সট জেনারেশন একটা বড় অংশ কিন্তু এই শিল্পে আসতে চাইবে না, বিকজ ওরা কিন্তু ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্স থাকবে। সো ওদেরকে আমরা কিভাবে ভোকেশনাল ট্রেনিং বলি, আমাদের যদি বলি আমাদের ফ্রিল্যান্সিং তো একটা বড় জগৎ, এবং বাংলাদেশ কিন্তু হায়েস্ট নাম্বার অফ ফ্রিল্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড আছেন। সেই দিক থেকে কিভাবে এই জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারি যাতে ওরা আমাদের চা শিল্পের জনগোষ্ঠী হিসাবে একটা গর্ব ভরে থাকতে পারে এবং এই উন্নতির সাথে ওরা জড়িত থাকতে পারে। তাসির চৌধুরী, আপনি জি। মনে করেন যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা বড় জায়গা হলো যে এই ধরনের নতুন ক্ষেত্রের জন্য যেটা বলছেন লিজ এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনারা শুধুই চা উৎপাদন করতে পারেন, আর কিছু করতে পারেন না। হয়তো মোটিভেশনটা এরকম ছিল যে চায়ের নামে জমি নিলেন, কিন্তু আপনি চা উৎপাদন করছেন না, এটার অপব্যবহার রোধ করাটাই হয়তো প্রধান কারণ ছিল। কিন্তু সেইটা থেকে এখন বেরিয়ে আসার প্রয়োজন তো রয়েছে, এবং এর সাথে আপনাদের আর কি ধরনের সাপোর্টের কথা আপনারা মনে করেন যে প্রয়োজন আছে? যে আসলে একটা সমন্বিত পলিসি দরকার বাংলাদেশ চা নীতি, যেটা আমরা যদি বলি যে এখানে এখন বর্তমানে যে অবস্থা আমরা যাচ্ছি, এখানে প্রথম দরকার আমাদের একটা ফান্ড দরকার, যে সমস্ত রুগ্ন বা ইকোনমিক্যালি যে সমস্ত চা বাগান গত 3-4 বছরে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে এখনও চালাতে খুব কষ্ট হচ্ছে, তাদেরকে একটা আপনার একটা ফান্ড করে দিয়ে আপনার লং টার্ম স্বল্প হারে সুদের ব্যবস্থা করে দিলে এটা হয়তো বা ওই আমাদের চা উৎপাদনও বাড়বে। তার সাথে সাথে আমাদের যে সমস্ত আপনারা জানেন হয়তো বা একটা চা বাগান যদি আপনার 100 একরের চা বাগান হয় বা 1000 একরের চা বাগান হয়, এখানে 100% জায়গায় কিন্তু চা লাগানো যায় না, চা একটু সিলেক্টিভ জায়গাতে চা লাগাইতে হয়। তো বাকি যে জায়গাগুলো আমাদের লিজল্যান্ড আছে বা আমাদের যে চা বাগানগুলো আছে, ওই জায়গাগুলোকে তো আমাদেরকে আপনার ইকোনমিক্যালি আমাকে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমি আমরা যদি সোলার করতে পারি, যে যেখানে মাসি ল্যান্ড আছে, যেখানে কিছু এই আপনার সেইটা তো আপনারা আপনাদের শিল্পেই আবার ব্যবহার করতে পারেন। আমরা শিল্পে করতে পারি, আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারি। হ্যাঁ, এখন তো নেট মিটারিং এর আলোচনা অনেক বড় করে চলছে, সেইটা একটা মানে অল্টারনেটিভ। আমার যে রিনিউয়েবল এনার্জির যে টার্গেট আছে বাংলাদেশের, সেইটাতেও এটা খুবই প্রফিটেবল, এবং আমার মনে হয় যে পুরো দেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনারা মানে দুজনকেই মনে করেন যে এখানে বিদেশি বিনিয়োগের সুযোগও বা জয়েন্ট ভেঞ্চারের সুযোগ এখন অনেক আছে, যে চাইলে সেইটার সুযোগ কতখানি থাকে, যার জন্য আপনি যেই শিল্পগুলোর কথা বলছেন যে একটু স্ট্রাগল আপনার যে এখন যদি ব্রিং নিউ ইনভেস্টর? ডেফিনেটলি আপনি যদি সোলার আমরা যদি বলি, আপনার সোলারে কিন্তু অবশ্যই বিদেশি বিনিয়োগ দরকার, কারণ একটা চা বাগানের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আপনার বিদেশি বিনিয়োগ হলে আপনার আমি ল্যান্ড দিব এবং আপনার বিনিয়োগকারী সে তার এস্টাবলিশমেন্ট বসাবে এবং আলটিমেটলি দেশ উপকৃত হবে। আমাদের কিন্তু একটা বড় জিনিস যেটা অনেকেই জানেন না, আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স দিয়ে আমাদের প্রোডাকশনটা চলে। আমাদের কিন্তু 8 থেকে 9 মাস প্রোডাকশন হয়, খরচ কিন্তু 12 মাসের। সো এই যে, এবং 6 মাস হচ্ছে আমাদের পিক প্রোডাকশন, বাকি 6 মাস কিন্তু 6 মাসের মধ্যে 3-4 মাস নো প্রোডাকশন, 2 মাস হচ্ছে স্লো প্রোডাকশন। এই যে আমরা প্রোডাকশনটা চালাই, আমাদেরকে অনেক ধরনের খরচ মিট আপ করতে হয়, সেটা কিন্তু আমরা ব্যাংক লোন দিয়ে চালাই। সো আমাদের এখানে যে এক্সিস্টিং যারা আছেন ওনারা কিন্তু সবাই এক্সস্টেড, বিকজ ব্যাংক লোন আমরা নিচ্ছি কমার্শিয়াল রেটে, আমরা কিন্তু কোনো প্রেফারেন্সিয়াল রেট পাচ্ছি না। এই অবস্থায় শিল্পটাকে যদি অনেকটা এগিয়ে নিতে হয়, তাহলে কিন্তু একটা কনসুলেটেড একটা ফান্ডিং, মানে যেটা আগে বলছিলাম যে এটা একটা ইনক্লুসিভ প্ল্যানিং, মাস্টার প্ল্যান করে বিদেশি ইনভেস্টমেন্ট এনে এইটাকে 10 বছরে কোথায় নিয়ে যাওয়া যায়, বিকজ বাংলাদেশের চা শিল্পটা হচ্ছে একমাত্র গ্রিন ইন্ডাস্ট্রি, একমাত্র অর্গানিক ইন্ডাস্ট্রি, এবং যেখানে কিন্তু অনেক ক্লাইমেট ফান্ড আসার সুযোগ আছে। সো ক্লাইমেট ফান্ড দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, এবং অনেক আমাদের ভেঞ্চার ক্যাপিটালিস্ট এখানে আসতে পারে, এবং চায়ের পাশাপাশি বিকজ এটা সার্কুলার ইকোনমি কিন্তু ম্যাসিভ। যদিও আমাদের এখানে প্রায় 1,03,000 এবং টেম্পোরারি সহ 1,40,000 শ্রমিক আছে, ওদের পপুলেশন সহ 10 লাখ, সার্কুলার ইকোনমি ধরলে আপনার প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা চায়ের সাথে জড়িত প্রত্যক্ষভাবে। আমি যেটা বুঝি সেটা হলো যে আপনারা যেটা বললেন যে চা শিল্পের ক্ষেত্রে এখন একটা নতুন করে ভাবনার দরকার আছে। অবশ্যই। দর্শক, আমরা আলোচনা করছিলাম চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে। চা বাংলাদেশের সবচাইতে আমাদের জনপ্রিয় চা পানীয় হিসেবে থাকবে, কিন্তু এই শিল্পের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে যে এই শিল্পে
আমরা কতখানি দ্রুত উৎপাদনশীলতা বাড়াতে পারবো, এটার বহুমুখীকরণ করতে পারবো এবং সার্বিকভাবে আমাদের এই যে সেক্টরটা আছে এটাকে নতুন একটা নীতি কাঠামোর ভেতরে চিন্তা করবার দরকার আছে। এই শিল্পটি শত বছর ধরে একটা প্রাচীন যে আমাদের ট্র্যাডিশনাল যেই আমাদের নীতি কাঠামো আছে সেইটার ভেতরেই আছে। নতুন করে ভাবতে হলে এই শিল্পকে শুধুমাত্র একটা একক শিল্প হিসেবে না দেখে এর সাথে যে একটা সমন্বিত নীতি কাঠামোর দরকার হতে পারে এবং সেটার সাথে অ্যাড করা যায় সেইটাকে ভাবার দরকার। এটা একদিকে যেমন আমাদের ট্যুরিজমে আরও বেশি ফোকাস করতে পারে, তেমনি একই সাথে আমাদের যেই জাতীয় কমিটমেন্ট আছে আমাদের রিনিউয়েবল এনার্জি তৈরির ক্ষেত্রে সেই ধরনের সম্ভাবনাকেও এগিয়ে নিতে পারে। সুতরাং সার্বিকভাবে এই শিল্প সামনের দিনে আরও বেশি মানুষের কে সেবা দিবে, আরও বেশি উৎপাদনশীল থাকবে এবং দেশের মানুষের স্বাস্থ্য এবং তার স্বাদের কথা চিন্তা করে এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আমরা আজকের পর্ব শেষ করলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা আবার অর্থনীতির অন্য কোনো বিষয় নিয়ে ফেরত আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।